Good evening everyone. Welcome to Channel S once again. আমি বাবর ইসলাম তুলি সবাইকে ওয়েলকাম করছি চ্যানেল এস এর রেগুলার আয়োজন গার্লস পাওয়ার পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজে। আজকে চমৎকার দুজন গেস্টকে নিয়ে উপস্থিত হয়েছি যারা কন্টেন্ট ক্রিয়েটর। আই নো সবার মাথায় এখন কি ঘুরছে, কন্টেন্ট ক্রিয়েটররা হচ্ছে টক অফ দ্য টাউন এখন, রাইট? তাদের প্রত্যেকটা কন্টেন্ট নিয়ে মানুষ কথা বলছে, তাদের লাইফস্টাইল নিয়ে মানুষ কথা বলছে, তারা কি কি মেসেজ সমাজে ছুড়ে দিচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলছে। আমরা তাদের সাথে, তাদের মধ্য থেকে দুজন প্রতিনিধিকে আজকে আমাদের স্টুডিওতে এনেছি, তাদের সাথে আমরা গল্প করব এবং আমাদের অনুষ্ঠানের কোনো একটা সময় আমাদের সাথে আরও একজন চমৎকার গেস্ট যুক্ত হবেন যিনি একজন পুষ্টিবিদ এবং ওনার সাথেও আমরা গল্প করব। তো চলো সবাই সময় নষ্ট না করে চলে যাচ্ছি আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে। টুডে ইন দ্য স্টুডিও উই হ্যাভ ক্যাথরিন ডিকস্টা রিয়া। হ্যালো আপু, কেমন আছেন? এই তো আপু, ভালো আছে। আপনি ভালো আছেন? ইয়েস, আমি অনেক ভালো আছি। আপনাকে চমৎকার লাগছে দেখতে। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ। এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সাবরিনা হোসেন নিতু। ওয়েলকাম আপু। থ্যাংক ইউ আপু। আপনাকেও খুব দারুণ লাগছে। আসলে কন্টেন্ট ক্রিয়েটররা কি অনেক বেশি দারুণ হয় নাকি দেখতে? না, আমার মনে হয় না, দারুণ হয় কারণ আমরা মন থেকে অনেক কিছু ক্রিয়েটিভ ভাবে চিন্তা করি, তো এই জন্য আমরা যাই করি সেটাই মনে হয় দারুণ ব্যাপার। তো ওকে, চমৎকার। আপু, আপনার কাছে আমি প্রথমে নিতু আপুর কাছে একটু জানতে চাই, কন্টেন্ট ক্রিয়েশন এবং বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে একজন নারী হিসেবে কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে আপনার মাথায় আসলো? যদি এটাকে একটু ব্যাখ্যা করে, একটু হালকা ব্যাখ্যা করে বলি, তাহলে আমাদের দেশে কিন্তু এটা এত সহজ না। কারণ আমাদের দেশে দেখবেন আপনারা, যেসব ছেলেরা কন্টেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু বাইরে মুভ করছে, বিভিন্ন টপিকের উপরে একটা লাইভ একটা ব্যাপার নিয়ে কন্টেন্টটা ক্রিয়েট করতে পারছে, কিন্তু আমরা মেয়েরা যখন কন্টেন্ট করতে যাই আমাদের কিন্তু বাইরে মুভ করতে যাওয়াটা খুব ডিফিকাল্ট। আমাদেরকে ইন হাউস বিষয়টাকে তৈরি করতে হয়। উপরন্তু আমি যদি আমার সাইড থেকে বলি, তাহলে ধরেন আমি কিন্তু হাউসওয়াইফ, যদিও এই ওয়ার্ডটাতে আমার সমস্যা আছে। আমার কথা হলো আমরা হোম মেকার, এইটা আমি বিশ্বাস করি। তো এই সব কিছু ফ্যামিলি মেনটেন করে কিছু রেস্ট্রিকশান আছে যে এইটা না, কি দেখা গেল, কি পড়লাম, অনেক কিছু ব্যাপার হয়ে যায়। তখন এগুলো মেনটেন করে যখন একজন নারী যখন বা একটা মেয়ে যখন কন্টেন্ট ক্রিয়েশনে কিছু করতে পারে, তাহলে ডেফিনেটলি ধরতে হবে যে তার ট্যালেন্ট আছে বা সে তার অনেক ডেডিকেশন এই ব্যাপারটাতে। নির্দ্বিধায় কন্টেন্ট ক্রিয়েটররা এক একজন মেধাবী মানুষ, কিন্তু আসলে এখন দেখা যাচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন ব্যাপারটাকে সবাই এমনভাবে ধরে নিয়েছে যে অনেক সময় আমরা এই ধরনের কথাও শুনি যে গলিতে গলিতে যেমন ব্যাঙের ছাতার মতো রেস্টুরেন্ট তৈরি হচ্ছে, ঠিক তেমনি মনে হয় ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হচ্ছে। এ ধরনের একটা মন্তব্য আমরা শুনতে পাই মানুষের কাছ থেকে। তো রিয়া আপুর কাছে জানতে চাবো যে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা কোথা থেকে স্টার্ট হয়েছে এবং এই ধরনের তির্যক মন্তব্য শুনে পরেও কেন আসলে কাজ চালিয়ে যাচ্ছেন? আসলে আমার জার্নিটা শুরু হয়েছে আজ থেকে 2 বছর আগে। যদিও আমার পেজটা করোনা টাইমে খোলা হয়েছিল, তখন টুকটাক অবসর সময় আমি যেহেতু নাচতে পারি, ছোট থেকে আমি নাচ করতাম টিভি চ্যানেলে। তো ছোট ছোট নাচ আমি তখন আমার নিজের পার্সোনাল আইডিতে দিতাম। তো আমার রিলেটিভসরা সবাই বলতো যে এত সুন্দর নাচো, এত সুন্দর অ্যাক্টিভিটিস করতে পারো, তাহলে তুমি একটা পেজ খুলে নাও। তখনই আমার আসলে পেজটা খোলা। এবং আমি অনেক আগে থেকে মানুষকে হাসাতে পছন্দ করি, যখন স্কুল লাইফে ছিলাম তখন থেকেই। আর আমার মধ্যে যেই ক্রিয়েটিভিটিটা আছে বলবো, সেটা হচ্ছে আমি মানুষকে কপিটা করতে পারি সুন্দরভাবে, ফানি ওয়েতে। তো আমি যখন স্কুলে ছিলাম আমার ফ্রেন্ডরা বলতো যে কাউকে কপি করে আমি যখন ওদের সামনে প্রেজেন্ট করতাম তখন ওরা অনেক বেশি হাসতো এবং খুশি হতো, ওইটা আমার ভালো লাগতো। তো আমি যখন ছোট ছোট টিকটক ভিডিও করতাম কিংবা কপি ভিডিও করতাম, এটা দেখলাম একটা সময় মানুষ অনেক বেশি পছন্দ করে। আমার জনপ্রিয়তাটা আস্তে আস্তে দেখা যাচ্ছে একটু উপরের দিকে উঠতে লাগলো এবং মানুষের অনেক ভালোবাসা পেতে লাগলাম, অনেক ভালো কমেন্টস, যে দিন শেষে আমার ভিডিও দেখলে মানুষের মন ভালো হয়ে যায়। তো এটা শোনার পরে আসলে ভিতর থেকে এমন একটা ভালো লাগা তৈরি হয়, যে কারণে হচ্ছে কি আমি এটা কন্টিনিউ করতে থাকি এবং ছোট ছোট আমার রিলস ভিডিও হয়। কিন্তু আমার ভিডিও দেখে আমার পেজে গিয়ে কেউ মন খারাপ করে থাকতে পারে না, এটাই হচ্ছে দিন শেষে আমার সার্থকতা। এবং প্রতিবন্ধকতা অনেক আসে, অনেক ধরনের কিছুই আসে আমাদের, যেহেতু আমরা মেয়ে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে ম্যারিড। তো আসলে হাজব্যান্ডের সাপোর্ট থাকলে একটা মেয়ের জন্য বিয়ের পরে কোনো কিছুই আসলে অসাধ্য থাকে না, এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া। তো আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করে এবং ফ্যামিলি থেকে মা বাবার সাপোর্ট তো আছেই। তো এই জন্যই হচ্ছে আসলে আমার এত দূর আসা। চমৎকার চমৎকার। নিতু, আপনার কাছে একটু জানতে চাই, এই যে কন্টেন্ট ক্রিয়েশন আপনি নিজের লাইফে জায়গা করে দিলেন, হ্যাঁ, এবং আপনি বলেছেন যে 10 মাস আগে আপনার এই জার্নিটা শুরু হয়েছে। তো
10 মাস আগের চিত্রটা যদি আমরা একটু চিন্তা করি, যে জাস্ট 2024-এ যারা অনেক কন্টেন্ট ক্রিয়েশন এই ইন্ডাস্ট্রিতে এসেছেন এবং নিজেদের অনেক বেশি ফলোয়ার তৈরি করেছেন, তারা কিন্তু অনেক বড় একটা সময় নিয়ে কাজ করেছেন, কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 10 বছর সময়ব্যাপী। তো আপনি 10 মাসে এই যে একটা বড় অ্যাচিভমেন্ট নিজের পেজে দেখতে পেয়েছেন, এইটা কিভাবে হলো? আসলে 10 মাস তো আসলে খুব কম সময় আমাদের কাছে মনে হয়। অসংখ্য ধন্যবাদ। আমি চাচ্ছিলাম যে আমার কাছে এরকম একটা প্রশ্ন আসুক। এইটা হচ্ছে কি, আজ থেকে যদি 10 মাস আগের কথা চিন্তা করি, আমি কখনো একটা ভিডিও পর্যন্ত দিতাম না যেখানে আমাকে নড়াচড়া দেখা যাচ্ছে আর কি, লাইভে যাওয়া তো প্রশ্নই ওঠে না। এটাতে আমার একটা হেজিটেশন ছিল। প্রথম আমি যেদিন ভিডিওটা দেই, সেটার পিছনে আমার ননদ তার অবদান। সে আমাকে বলতো যে ভাবি, তুমি যে রিলগুলো বানাও, তুমি এত সুন্দর ছবি দিয়ে পুরা সিচুয়েশনটাকে বুঝায় দাও, তুমি যদি ভিডিও করো জিনিসটা খুব ভালো হবে। হঠাৎ করে একদিন মনে হলো কি, এত গরম, আর তখন সবাই একটু গরম গরম নিয়ে কথা চলছিল, আমার এপ্রিল মাসের 25 তারিখে শুরু করা। হঠাৎ করে আমি এই রিলটা বসে বসে বানাইলাম ভিডিওটা, এবং আমি কিন্তু আমার লোকাল ল্যাঙ্গুয়েজে করি। আমি রাজশাহীর মেয়ে, আমি রাজশাহীর লোকাল ল্যাঙ্গুয়েজে। তাহলে রাজশাহীর লোকাল ল্যাঙ্গুয়েজে যেহেতু আপনি কন্টেন্ট বানান, তাহলে আজকে কেন এত সুন্দর করে কথা বলা হচ্ছে? কন্টেন্ট, এটা একটা ব্যাপার যে কন্টেন্টে যখন বলি না, তখন ওটা অন্যরকম একটা ভালো লাগা থাকে। আর যখন অন্যের সাথে কথা বলি, তখন মনে হয় যে না, ফর্মাল ওয়েতেই বলি। সবাই মনে করে আমরা রাজশাহী মানুষরা বোধহয় ভালোভাবে কথা বলতে পারি না, আমরাও পারি। তো ওইখান থেকেই শুরু করা। প্রথম যেদিন আমি ভিডিওটা দিলাম, দেওয়ার 10 মিনিটের মধ্যে আমি এতগুলো ফোন কল পেয়েছি ফ্রেন্ড সার্কেল থেকে, আত্মীয় স্বজন থেকে, যে খুবই ভালো হচ্ছে, এটা করো। তারপর একটা ভালো লাগা কাজ করলো, যে রোজ দিতে থাকলাম। এই যে আপনি যেটা বললেন যে আমি 10 মাসে কিভাবে নিয়ে গেলাম, আমি একটা কথা বিশ্বাস করি আপু, স্টাডি অনেক বড় ফ্যাক্ট। আমি মনে করি যে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, ওটা যদি আমি 1 পা গিয়েছি, আমি তার বিহাইন্ডে অন্তত পক্ষে মানে 10 পাতা স্টাডি করেছি, যে আমি এটাকে কিভাবে দিলে কি হবে না হবে, ভিডিও এডিটিং, একটা ধরেন ক্যামেরা মোবাইল ধরলে কিন্তু একটা রেকর্ড করা কোনো ব্যাপার না। আড্ডা জমাতে অনেকেই পারে, আড্ডা জমানো কিন্তু ব্যাপার না। তো ওই আড্ডা জমানোর যে ব্যাপারটা, ওইটা থেকে কিন্তু এই যে ফানি কন্টেন্টগুলো কিন্তু ওগুলো থেকে এক ধরনের আসে। আচ্ছা, নিতপুর এই কথা থেকে এই পয়েন্টটা নিয়ে আমি একটু রিয়া আপুকে জিজ্ঞেস করতে চাই। এই যে আপু বললেন যে একটা কন্টেন্ট বানাতে গেলে পেছনে আমাকে অনেক স্টাডি করতে হয়, তো আপনার কি মনে হয় এখন যারা কন্টেন্ট বানাচ্ছে ওনাদের মধ্যে কি স্টাডি গ্যাপটা আছে বলে আপনার মনে হয়? আসলে এক একজনের কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে এক এক রকম, এক একজনের কনসেপ্ট আলাদা। আপুর যেরকম সেটা হচ্ছে ফ্যামিলি বেসড, আপুর যে টাইপের। আমি যেটা করি সেটা হচ্ছে মিমিক্রি ভিডিওগুলো আমার বেশি হয়, কিন্তু সেগুলোতে তো মনে হয় স্টাডি করতে হয়, কারণ মিমিক্রি বা কাউকে হাসানো কিন্তু আরো বেশি কঠিন কাজ, ইজন্ট ইট? হ্যাঁ, স্টাডি করতে হয়, এটা ভিতর থেকে আসতে হয়, মন থেকে আসতে হয়, আর হচ্ছে নিজেকে প্রিপেয়ার করতে হয়। আমি একটা ভিডিও তৈরি করার আগে একদিনে কিন্তু সেটা করি না, আমার হচ্ছে ড্রেস ম্যাচ করতে হয়। আমি যাকে কপি করছি তার ড্রেস ম্যাচ করতে হয়, এবং তাকে আমি নিজের মধ্যে ধারণ করি, সে কিভাবে হাসছে, সে কিভাবে এক্সপ্রেশন দিচ্ছে। আমার স্টাডিটা হচ্ছে এইরকম, যে একজন মানুষকে আমি হচ্ছে স্টাডি করি, একজন মাথা থেকে পা পর্যন্ত সে কিভাবে ভিডিওটা যে আমি করবো, তার অঙ্গভঙ্গি, আর এটা একটু ফানি ওয়েতে করলে কিভাবে মানুষকে হাসানো যাবে। এবং ধরুন আপনাকে আমি কপি করছি, আপনার কানের দুলটা আমার কাছে নেই, এখন কানের দুলটা কিভাবে ফানি কোনো প্রোডাক্ট দিয়ে বা ফানি কোনো ঘরের জিনিস দিয়ে তৈরি করে মানুষের কাছে প্রকাশ করলে মানুষ মানে এটা ফানি হয়ে উঠবে, এইভাবে হচ্ছে আমার স্টাডি করাটা। চমৎকার চমৎকার। আসলে মানুষকে হাসানো কিন্তু অনেক বেশি কঠিন কাজ, যেটা আমি কিছুক্ষণ আগেও বললাম। তো নিতপু, আপনি বেছে নিয়েছেন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ফ্যামিলি কিংবা রিয়েল লাইফের সাথে রিলেট হয় এরকম ধরনের টপিকগুলো। এগুলো তো কাঠখোট্টা টপিক, যেমন আপু ফান কন্টেন্ট বানাচ্ছে, তো যে কেউ আসলে খুব মন খারাপ থাকুক বা নর্মাল একটা ভিডিও দেখতে গেলে 10 মিনিট 10 সেকেন্ড 15 সেকেন্ড 30 সেকেন্ডের একটা রিলস দেখলে আমরা হেসে দিচ্ছি, কিন্তু আপনার ক্ষেত্রে তো মনে হয় দর্শককে এঙ্গেজ করা আরো বেশি কঠিন। আপনি কি মনে করেন? এইটা যেটা হয় আপু, আমার কাছে মনে হয় যে যখন ধরেন আপনি কোনো আপনার লাইফের খুব কষ্টের একটা যে পার্টটা, যেটা আপনি রেগুলার ফেস করছেন, যে এইটা আমার সাথে একটা অন্যায় হচ্ছে, কিন্তু ওইটা যখন আপনার সামনে অন্য কেউ আরেকজন এসে বলবে, খুব কষ্ট নিয়ে যখন বলবে, সেও কান্না কান্না হয়ে বলবে, আপনার কষ্টটা আরো বেড়ে যাবে, অন্যের কষ্ট রিলেট করতে পারবেন মানুষটার সাথে। কিন্তু যখন আপনি ওই জিনিসটাই ফানি ওয়েতে দেখবেন, তখন আপনার কাছে মনে হবে যে আরে এ তো আমার সাথে না, আরো 10 জনের সাথে হয়, তখন কিন্তু আপনার কান্নাটা বা কষ্ট লাগাটা কাজ করবে না, তখন আপনার এক ধরনের হাসির ছলে নিজের দুঃখটাকে
হাসির মধ্যে দেখতে পাবেন। অনেক গল্প হলো, কিন্তু অনেক আড্ডা আরো হবে, আপনাদেরকে কিন্তু আরো অনেক কঠিন কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে হয়তো, আবার হয়তো নাও। তো তার আগে আমরা যেহেতু আপনাদেরকে বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই যে আমরা এখন একটা কুইজ পর্ব খেলবো, যেখানে আপনাদের প্রত্যেকের জন্য থাকবে প্রশ্ন, এবং প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে পেয়ে যাবেন নম্বর। তো প্রথমে হচ্ছে কে খেলবেন বলেন, নিতু আপু খেলবেন না রিয়া আপু? নিতু আপু। নিতু আপু, ও আমি এই জন্যই প্রশ্নটা করেছি, কারণ যখনই আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে তুমি আগে না তোমার বন্ধু আগে, তখন বন্ধুকেই আমরা সামনে এগিয়ে দিই। এনিওয়ে, আমরা রিয়া আপুর কাছে প্রথমে চলে যাচ্ছি। কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কোন প্ল্যাটফর্মটি সবচেয়ে বেশি আয়ের সুযোগ করে দেয়? সবচেয়ে বেশি আয়ের সুযোগ করে দেয় প্ল্যাটফর্ম আমার মনে হয় ফেসবুক। ফেসবুক? হ্যাঁ। ওকে, রিয়া আপু কিন্তু মনে হয় অন্য কিছু ভাবছেন, তারপর একটু সময় নিয়ে বলেন। আমরা কিন্তু আপনাকে কিছুটা সময় দিয়েছি, যেহেতু কুইজের প্রশ্নের ভুল উত্তর দিলে কিন্তু নম্বর যোগ হবে না, তো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা আমরা করতেই পারি সবাই, তাই না? রিয়া আপু, কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কোন প্ল্যাটফর্মটি সবচেয়ে বেশি আয়ের সুযোগ করে দেয়? ইউটিউব হতে পারে। ইউটিউব। আপনি কিছুক্ষণ আগে বলেছেন ফেসবুক, এখন হচ্ছে উত্তরটা ইউটিউব। তো আপনি আসলে সঠিক করে একটা বলেন যেটা আমরা হচ্ছে লক করব। সবচেয়ে বেশি আয়ের বাস্তব জীবনেও কি আপনি এরকম কনফিউজড নাকি? আমি অনেক কনফিউজড। আমি অনেক, আমার হাজবেন্ড বলে আমি একটা ছোট কিছু কিনতে গেলে ওটাতে এত বেশি কনফিউজ থাকি। আচ্ছা, সবচেয়ে বেশি আয়ের সুযোগ তো হচ্ছে এবং ইজি তো হচ্ছে মনে হয় আমার কাছে ফেসবুক। তো আমরা আপনার একদম 100% উত্তরটা নিয়ে নিব, ফেসবুক। হ্যাঁ হ্যাঁ। ওকে, কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কোন প্ল্যাটফর্মটি সবচেয়ে বেশি আয়ের সুযোগ করে দেয় প্রশ্ন করা হয়েছিল রিয়াপুর কাছে। রিয়াপু প্রথমে বলেছিলেন ফেসবুক, পরবর্তীতে বললেন ইউটিউব, খুব কনফিউজ ছিলেন, তারপর উনি আমাদেরকে ফেসবুক উত্তরটি সঠিক বলে ধরে নিতে বললেন। এখন আমরা রিয়াপুকে জানাতে চাই, সাথে আমাদের অডিয়েন্সকেও, যে রিয়াপু কিন্তু এইবারের প্রশ্নের উত্তরটি সঠিক দিতে পারেননি। তার মানে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সবচেয়ে বেশি আয়ের সুযোগ করে দেয় ইউটিউব নামক প্ল্যাটফর্ম। এবার আমরা চলে যাব নিতু আপুর কাছে। নিতু আপুর জন্য কুইজের প্রশ্ন, এঙ্গেজমেন্ট রেট বলতে কি বোঝায়? এঙ্গেজমেন্ট রেটটা বলতে বোঝায় হলো যে আপনার একটা কন্টেন্ট কি পরিমাণ শেয়ার, একটা কন্টেন্টে কি পরিমাণ লাইক, কমেন্ট, শেয়ার হচ্ছে, সেইটা যত বেশি হবে সেটাতে তত বেশি এঙ্গেজমেন্ট বোঝায়। তার মানে যে কোনো একটি পোস্টে যদি লাইক বেশি পড়ে, শেয়ার বেশি হয় এবং কমেন্টের পরিমাণ যদি বেশি থাকে, সেক্ষেত্রে আমরা ধরে নিব যে এঙ্গেজমেন্টটা বেশি হয়। তো আমরা এই উত্তরটা কি আপনার সঠিক বলে ধরে নিতে চাই? ওকে, তো আমরা নিতু আপুকে প্রশ্ন করেছিলাম যে এঙ্গেজমেন্ট রেট বলতে কি বোঝায়, উনি আমাদেরকে পুরোপুরি বিশ্লেষণ সহকারে বলে দিলেন, এবং এরই সাথে জানাতে চাই আপু সম্পূর্ণ সঠিক উত্তর দিয়েছেন। সো ক্ল্যাপ ফর নিতু আপু। থ্যাংক ইউ। নিতু আপু আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন। দর্শকদের জন্য বলতে চাই, তোমাদের জন্য কিন্তু থাকবে কুইজ, তোমরাও কিন্তু কুইজ খেলে চমৎকার সব গিফট হ্যাম্পার পেতে পারো পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে। তবে এবার একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর কিছুক্ষণ মধ্যে আবারও ফিরছি। Welcome back to Girls Power, powered by Perfect Electronics in association with Bearbees. আমি বাবরি ইসলাম তুলি তোমাদের সাথে আছি, আর তোমরা আমাদেরকে দেখছো চ্যানেল এস এর পর্দায়। গার্লস পাওয়ার অনুষ্ঠানে কিন্তু দুজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আড্ডা দিচ্ছিলাম, তবে এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হবেন আরো চমৎকার একজন মানুষ। আমাদের সাথে আছেন স্টুডিওতে ফারজানা ইসলাম শম্পা, তিনি একজন পুষ্টিবিদ। চলে যাবো আমরা আপুর কাছে। আপু, ওয়েলকাম টু গার্লস পাওয়ার। থ্যাংক ইউ আপু। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আজকে আপু আপনি আমাদেরকে কি বিষয় নিয়ে আলোকিত করবেন, কি বিষয় নিয়ে আমাদেরকে জানাবেন? আজকে আমি আলোচনা করব ডায়াবেটিস নিয়ে, এবং ডায়াবেটিস কাদের হয়, কেমন করে হয়, বা এতে যেহেতু আমি নিউট্রিশনিস্ট, আমি হচ্ছে তাদের খাদ্য পরিকল্পনাটা নিয়ে বেশি আলোচনা করব। চমৎকার। শম্পাপুর কথা আমরা শুনবো, তবে কিন্তু রিয়া আপু এবং নিতু আপুকে বলে দিচ্ছি, শম্পাপু যখন আলোচনা করবেন আমাদের প্রত্যেককে এটা মনোযোগ দিয়ে শুনতে হবে। এটার একটা কারণ আছে, কারণটা হচ্ছে আমরা আবারও কিন্তু কুইজ খেলবো আপনাদের সাথে। শম্পাপু আমাদেরকে যা যা তথ্য দিবেন তার মধ্য থেকে আপনাদের জন্য থাকবে কুইজের প্রশ্ন, তাই আমরা সবাই মিলে শম্পাপুকে কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবো। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডায়াবেটিক্স কালীন লাইফস্টাইল নিয়ে, কারণ আপনারা কিংবা আপনাদের পরিবারের কারোর জন্য প্রতিনিধি হয়ে যদি ওনাকে প্রশ্ন করতে চান, সেটাও কিন্তু আমরা করতে পারবো। শম্পাপু, আপনার কাছে আমরা চলে যাচ্ছি। আমি ফারজানা ইসলাম শম্পা, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসাবে আছি আহসানী মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালে। এছাড়া আমি উত্তরা পপুলার ব্রাঞ্চে নিয়মিত চেম্বার করে থাকি। যেহেতু আমি এখন আহসানী মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালে আছি ক্যান্সার রুগী নিয়ে, বাট আমার কেরিয়ারটা শুরু হয়েছিল ডায়াবেটিক পেশেন্ট নিয়ে। তাই ডায়াবেটিস নিয়ে আলোচনা করতে আমার বেশি ভালো লাগে, এবং ডায়াবেটিসের রোগীদের যদি একটি নিয়মের মাধ্যমে নিয়ে আসা যায়, তারা কিন্তু দীর্ঘদিন ভালো থাকে, কারণ এটা তো সারা জীবন বহন করতে হয়।
এজন্য হচ্ছে ডায়াবেটিসের পেশেন্টকে দেখতেও কিন্তু মজা, যে তাকে একটা নিয়মের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারবো। সম্ভব আপনার কাছে একটু জানতে চাই, আমাদের সমাজের অনেকের মধ্যে একটা ধারণা আছে যে ডায়াবেটিক্স শুধুমাত্র বয়স্ক মানুষদেরই হয় বা 40 ঊর্ধ্ব 50 ঊর্ধ্ব মানুষেরই হয়, কিন্তু আমরা খুব রিসেন্টলি দেখতে পাচ্ছি যে অনেক ছোট ছোট বাচ্চারও কিন্তু ডায়াবেটিক্স ধরা পড়ছে। তো আপনি এই বিষয়ে আমাদেরকে কি জানান? আসলে ডায়াবেটিস সব বয়সী হতে পারে। আমরা আমাদের এখনকার সময়ে 3 ধরনের ডায়াবেটিস রোগী দেখে থাকি। একটা হচ্ছে টাইপ 1, যাদের অল্প বয়সী হয়ে থাকে এবং এরা হচ্ছে ইনসুলিন নির্ভরশীল। এরা ইনসুলিন এদের টোটালি উৎপন্ন হয় না, এদের বাহির থেকে ইনসুলিন দিয়ে বেঁচে থাকতে হয়। টাইপ 2 ডায়াবেটিস আছে, যেটা বেশি বয়সী হয়ে থাকে বা মধ্য বয়স থেকে হয়ে থাকে। আরেকটা ডায়াবেটিস হয়ে থাকে, সেটা হচ্ছে জিডিএম আমরা বলি, এটা হচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডে হয়ে থাকে। সো ডায়াবেটিসের কোনো বয়স নেই, যে কোনো বয়সী হতে পারতো। আগে আমাদের কায়িক পরিশ্রম, আমাদের জীবন ধারণা একরকম ছিল, তার জন্য দেখা যেত মধ্য বয়স বা একটু বয়স হলে হতো, কিন্তু আমাদের এখন লাইফস্টাইলটা এত বেশি পরিবর্তন হয়ে গিয়েছে যে আমাদের টাইপ 2 ডায়াবেটিসটাই খুব তাড়াতাড়ি চলে আসতেছে সবার মধ্যে। আপু, আপনাকে যদি আমরা এই পর্যায়ে একটু জিজ্ঞেস করতে চাই, যাদের ডায়াবেটিক্স ধরা পড়েছে, বয়স্ক মানুষদের তো আমরা জানি যে কিভাবে তাদেরকে টেক কেয়ার করতে হবে, কারণ এটা অনেক জেনারেশনের মধ্য দিয়ে আমরা দেখেছি তাদেরকে সাধারণ কিভাবে টেক কেয়ার করা লাগে, কিন্তু ছোট বাচ্চা যারা, তারা কিন্তু অনেক বেশি সেনসিটিভ হয়। তো তাদের ক্ষেত্রে আমরা কিভাবে যত্ন নিতে পারি বাসার মধ্যে? আসলে প্রথমত হচ্ছে যে ডায়াবেটিস রোগীদের আমরা একটা চাবিকাঠি সব ডায়াবেটিস রোগীদের বলে থাকি যে DDD ফলো করতে হয়। প্রথম হচ্ছে তাকে ডায়েট ফলো করতে হবে, তাকে ডিসিপ্লিনে আনতে হবে, তারপর তার ড্রাগের মধ্যে ঔষধ হতে পারে, ইনসুলিন নিতে পারে। এখন যদি বাচ্চা পেশেন্ট হয় যে সে টাইপ 1 ডায়াবেটিস, তাকে আমরা প্রথমেই তাকে এইটাই করে দিতে হবে, তাকে ইনসুলিন নিতে হবে এবং ইনসুলিন নিয়েই তাকে হচ্ছে সারা জীবন বেঁচে থাকতে হবে এই জিনিসটা। তারপর হচ্ছে যেহেতু আমি ডায়েটিশিয়ান, আমাকে তাকে ডায়েট নিয়ে যে কাউন্সিলিংটা করতে হবে, যে ডায়েটটা হচ্ছে সে কি খেতে পারবে, কতটুকু খেতে পারবে, কি খেতে পারবে না, বা ফলটা খাচ্ছে কোন ফলটা তার জন্য ভালো, কোন ফলটা সে পরিমাণে কম খেতে পারবে। এবং আরেকটা জিনিস হচ্ছে তাকে আমরা একটা ক্যালোরি মেপে দিই, তার বয়স, ওজন, উচ্চতা, তার কোন লিঙ্গ আছে সেই অনুযায়ী আমরা একটা ক্যালোরি মেপে দিই। এই ক্যালোরি অনুযায়ী তাকে খাবার খেতে হবে এবং এই ক্যালোরিযুক্ত খাবারটাকে আমরা আবার 6 ভাগে ভাগ করে দিই। 3টা মূল খাবার থাকবে আর 3টা স্ন্যাক্স থাকবে। যেহেতু এই বাচ্চা পেশেন্টটা ইনসুলিন নির্ভরশীল, তাকে এটাও আমাকে বলে দিতে হবে যে হয়তো বা 9টার দিকে তার ডিনার হয়ে গেল, কিন্তু বেড টাইম স্ন্যাক্স তাকে অবশ্যই নিতে হবে যাতে তার হাইপোগ্লাইসেমিয়া না হয়ে যায়। তারপর হচ্ছে যে জিনিসটা, এই যে 6 ভাগ, এখন একবার বেশি খাবো আর একবার কম খাবো সেটাও নয়, প্রতিটা তো একটা মেপে দিব। এছাড়া হচ্ছে আরেকটা জিনিস যে হাইপোগ্লাইসেমিয়া, এইসব বাচ্চাদের খুব বেশি হাইপোগ্লাইসেমিয়া হয়, মানে রেট থেকে কমে যায়, সুগার 4-এর নিচে নেমে আসে। তখন এই বাচ্চাটা যাতে হাইপোগ্লাইসেমিয়া না হয়ে যায়। হাইপোগ্লাইসেমিয়া হলে তা কী ধরনের লক্ষণ দেখা দিবে, তার পায়ে ব্যথা পেলে তার পা থেকে কতটা খারাপ কিছু হতে পারে সেই জিনিসটা, এই যে ওভারঅল সব কিছু নিয়েই তাকে একটা কাউন্সেলিংয়ের মধ্যে রাখতে হবে যে এটা কোনো অসুখ না, এটা সারা জীবন বহন করা একটা জিনিস, তুমি এই নিয়ম পালন করে চললেই সুস্থ থাকতে পারবে। চমৎকার আপু, আসলে আলোচনা করতে গেলে তো অনেক বেশি আলোচনা হয়ে যাবে, তবে আপনার কাছে যদি আমি পিন পয়েন্ট করে একটু জানতে চাই যে ডায়াবেটিক্স রোগী যারা আছেন তাদের যত্ন নিতে আমাদের কি কি 5টা বিষয় মাথায় রাখতে হবে? প্রথমত হচ্ছে যে আমরা যে DDD বলি, DDD হচ্ছে ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ। এটা হচ্ছে আমাদের নিউট্রিশনিস্টদের একটা চাবিকাঠি। ডায়েট হচ্ছে একটা পেশেন্ট ডায়াবেটিস হওয়ার পরে কী খেতে পারবে, কী খেতে পারবে না, কোনটা কম খেতে হবে, কোন সময় খেতে হবে, কত ভাগে খেতে হবে, এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে। এবং একজন নিউট্রিশনিস্টের কাছে গিয়ে তার ক্যালোরিটা ভাগ করে নিয়ে আসতে হবে, তার ওজন, উচ্চতা, বয়স, পরিশ্রম, সে কোন লিঙ্গে, সে অনুযায়ী একটা ক্যালোরি ভাগ করে নিয়ে আসবে। তারপর সারাদিন কীভাবে খাবে সে একটা কাউন্সিলিং করে দেওয়া হবে। এই যে একটা নিয়ম, খাবারের একটা নিয়ম, প্রথম দিটাই আমাকে ডায়েট, খাবারের একটা প্ল্যান করে নিয়ে আসলাম। তারপর হচ্ছে ডিসিপ্লিন, এই যে খাবারটা নিয়ে আসলাম, এই যে ডিসিপ্লিন অনুযায়ী খাবো, এটা কিন্তু সবচেয়ে বড়। আমি মেনে চলি, আমি একেবারেই মিষ্টি খাই না, একেবারেই ফল খাই না, কিন্তু আমি এই 6 বেলা খাবার ঠিক মতো খাচ্ছি না, এক একটা স্কিপ করছি, একবার বেশি খাচ্ছি। এই যে নিয়ম, ডিসিপ্লিনে আনতে হবে। দ্বিতীয় ডিসিপ্লিনটা হচ্ছে আমাকে কমপক্ষে প্রতিদিন 45 মিনিট অবশ্যই হাঁটতে হবে। আমরা এটাও বলি যে আপনি সপ্তাহে 5 দিন হাঁটেন, কিন্তু পরপর 2 দিন গ্যাপ দেওয়া যাবে না। সো প্রতিদিনই আপনি 45 মিনিটস হাঁটেন, কারণ কার কখন বিপদ বা কার কি কোনো সমস্যা আছে আমরা বলতে পারি না। হেঁটে নিই, যে সব কিছু বাদ, আগে আমরা হেঁটে নিই এটা। তারপর হচ্ছে লাস্টেরটা হচ্ছে আমাদের ড্রাগ। যেসব পেশেন্টদের ডায়েট আর ডিসিপ্লিন দিয়ে কাজ হচ্ছে না, তখন তাকে কিন্তু ড্রাগটা নিতে হবে। ড্রাগে কারো ঔষধ হবে, কারো ইনসুলিন নিতে হবে।
এখন ওষুধটা খাবার আগে খাবে না খাবার পরে খাবে, এটাও কিন্তু অনেক বড় ফ্যাক্টর, এটা জেনে নিতে হবে। ইনসুলিনটা আমি কোন জায়গাটায় দিব, আমাদের নির্দিষ্ট কিছু জায়গা আছে এই ইনসুলিনটা কোন অ্যাঙ্গেলে দিব, সেই জিনিসটা, ইনসুলিনটা দেওয়ার কতক্ষণ পরে আমি খাবারটা খাবো, এই জিনিসটাও কিন্তু আমাদের জেনে নিতে হবে। এই হচ্ছে আমাদের ডায়েটিশিয়ানদের 3টা। এরপরে হচ্ছে যে আপনি যেহেতু বললেন 5টা কি নিয়ম, তারপর হচ্ছে আমাদের যত্ন নিতে হবে। বিশেষ করে ডায়াবেটিসের রোগীদের নার্ভগুলি দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যাওয়ার জন্য যে পায়ের কোথাও ব্যথা পড়লে সে কিন্তু বুঝতে পারছে না, নখ কাটতে গিয়ে একটু রাবিয়ে কাটলো, দেখা যায় ওখানে ঘা হয়েছে, তাহলে কি আপনাকে বিশেষ করে পায়ের যত্ন নিতে হবে। আপনি যে জুতোটা পরে এক্সারসাইজ করবেন সেই জুতোটা অবশ্যই বিকেলবেলা কিনতে হবে, কারণ সারাদিন আমাদের বডির ভরে কিন্তু পাটা একটু প্রশস্ত হয়ে যায়। তাহলে জুতোটা এমন কমফোর্টেবল জুতো যে অন্য একটা জুতো পরে গেলাম সেটা না, আমি নিজে গিয়ে নিজের মাপে একটা জুতো কিনবো, বিকেলবেলা কিনবো, এবং সেটা হবে হচ্ছে আমার হচ্ছে মোজা দিয়ে পড়তে হবে। তারপরেটা হচ্ছে ডায়াবেটিসের দীর্ঘদিন ডায়াবেটিস হওয়ার পরে কিছু কিছু কমপ্লিকেশন চলে আসে। এই যে কমপ্লিকেশনগুলো আসে এবং এটা রেগুলার বেজে ডাক্তারের কাছে যেতে হবে এবং তাকে বলে আমাকে কেন বারবার কিডনি টেস্ট করাচ্ছে, কেন কারোর লিভার, এই যে বিভিন্ন ঔষধের সাইড এফেক্ট, সুগার বেড়ে যাওয়ার একটা সাইড এফেক্ট, এই যে সাইড এফেক্টের জন্য বিভিন্ন কমপ্লিকেশন দেখা দেয়। এই কমপ্লিকেশন থেকে বাঁচার জন্য তাকে রেগুলার একজন ডক্টরের কাছে যেতে হবে এবং সময় মতো একটা ক্যালোরি, সারা জীবন এক ক্যালোরিতে থাকা যাবে না, বিশেষ করে রোজার আগে যে তাকে ডায়েটটা চেঞ্জ করে নিতে হবে। তার যদি ক্রিয়েটিনিন বেড়ে যায় সেটার জন্য যেতে হবে, লিভার ফাংশনে কোনো সমস্যা হলে তার জন্য ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে। ওভারঅল ডক্টর ডায়েটিশিয়ান দুজনের শরণাপন্নই তাকে হতে হবে। চমৎকার চমৎকার। শম্পাপু আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে বলেছেন এবং আমার মনে হয় যে আমি এবং আপুরা যারা এখানে আছেন এবং সাথে আমাদের অডিয়েন্স যারা আছে প্রত্যেকেরই অনেক ইনফরমেশন আসলে পাওয়া হয়ে গেল ডায়াবেটিস সংক্রান্ত। এই আপুর পুরো আলোচনা থেকে এখন আপনাদের জন্য থাকবে কুইজের প্রশ্ন এবং শম্পাপু হচ্ছেন সেটার বিচারক, উনিও আমাদেরকে বলবেন যে আপনারা সঠিক উত্তর দিয়েছেন কিনা। আমরা প্রথমে এবার চলে যাব নিতু আপুর কাছে, যেহেতু আগে আমরা রিয়া আপুকে ফার্স্টে কোয়েশ্চেন করেছিলাম, কনফিউজড হয়ে ভুল উত্তর দিয়ে দিয়েছিল। এবার আমরা নিতু আপুকে প্রশ্ন করতে চাই। ফারজানা ইসলাম শম্পা উনি কোন প্রতিষ্ঠানে কর্মরত আছেন? ক্যান্সার ফাউন্ডেশন কর্মরত আছেন। আগে উনি আর প্র্যাকটিস করেন উত্তরা পপুলারে। আরেকবার একটু ভেবে বলেন, আমাদের সামনে কিন্তু বিচারক বসে আছেন, উনি কিন্তু আসলে নির্ধারণ করবেন যে আপনি সঠিক উত্তর দিয়েছেন কিনা। ক্যান্সার ইনস্টিটিউটে ক্যান্সার ফাউন্ডেশনে আছেন, মানে এখন উনি ক্যান্সার রোগীদেরকে নিয়ে কাজ করছেন আর কি, ক্যান্সার ফাউন্ডেশনে আছেন। আর প্র্যাকটিস করেন হলো উত্তরা পপুলারে। শম্পাপু, নিতু আপু কি সঠিক উত্তর দিয়েছেন? কিছু কাছাকাছি, কিন্তু ক্যান্সার ফাউন্ডেশন না, আমি হচ্ছে আহসানে মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালে আছি। আহসানে মিশন, সরি। ওকে, সো শম্পাপু আমরা কি নিতু আপুর প্রশ্নটা সঠিক হয়েছে উত্তরটা এটা ধরে নিব? নেওয়া যায়, কাছাকাছি গিয়েছেন আসলে। আর দেখেন শম্পাপু কিন্তু খুব মানবিক, উনি আসলে আপনি কাছাকাছি উত্তর দিয়েছেন কিন্তু ভুল আসলে সেটাকে কাউন্ট করতে দিলেন না। চমৎকার নিতু আপু, এরই সাথে আপনার সাথে আমাদের কুইজের এটা হয়ে গেল এবং যেহেতু শম্পাপু বলেছেন যে আপনি সঠিক উত্তর দিয়েছেন, তার মানে আপনার ঝুলিতে যুক্ত হলো 10 নম্বর। থ্যাংক ইউ। এবার আমরা চলে যাব রিয়াপুর কাছে। রিয়াপু, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, শম্পাপুর পুরো আলোচনায় উনি বলেছেন ডায়াবেটিক্স রোগীদের প্রতিদিন হাঁটাহাঁটি করার দরকার আছে, তো কমপক্ষে কতটা সময় উনি বেঁধে দিয়েছেন যে এত সময়ের মধ্যে হাঁটাহাঁটি করতে হবে? আচ্ছা, ডায়াবেটিক্স রোগীদের প্রতিদিন কমপক্ষে 45 মিনিটস হাঁটতেই হবে। প্রথমবার কনফিউজড হয়ে গেলেও কিন্তু এবার একদমই কনফিউজড হলেন না। রিয়া আপু কিন্তু চমৎকার ভাবে এক শটে কিন্তু সঠিক উত্তর দিয়ে দিয়েছেন এবং এরই সাথে তিনি পেলেন 10 নম্বর। চমৎকার রিয়া আপু। এবং এবারের কুইজের পর্বে যে খেলা হলো সেই খেলার পর কিন্তু নিতু আপু পেয়ে গেছেন 20 নম্বর এবং রিয়া আপু পেয়েছেন 10 নম্বর, কারণ উনি প্রথমে একটু কনফিউজড হয়ে ভুল উত্তর দিয়ে দিয়েছিলেন। তো দুজনকেই অভিনন্দন। তবে আমরা দেখবো আরো একটি রাউন্ড কিন্তু বাকি আছে, কে উইনার হবে সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। বিরতির আগে আমরা চলে যাব শম্পা আপুর কাছে। শম্পা আপু, আপনাকে আমাদের সাথে আজকে অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাদের অডিয়েন্সের জন্য যদি আপনি কিছু বলতেন। আপু, আপনাকেও ধন্যবাদ, চ্যানেল এসকেও ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আনার জন্য। আর আমি আগে বলে নিচ্ছি, নিতু আপুর উত্তরটা আমি সঠিক এর জন্যই নিচ্ছি যে বাংলাদেশের মধ্যে হচ্ছে আহসানে মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল একটা বড় ক্যান্সার হসপিটাল এবং এখন একটা জেনারেলও, মূলত এখানে ক্যান্সার রোগীদেরই ট্রিটমেন্ট করা হচ্ছে এবং আমি হচ্ছে একা এখানে ডায়েটিশিয়ান হিসাবে আছি এবং মোটামুটি হচ্ছে এরকম মানে একজন ডায়েটিশিয়ান ক্যান্সার হসপিটাল বা বাংলাদেশে এরকম মনে হয় আমি একমাত্র কাজ করছি শুধুমাত্র ক্যান্সার রোগী নিয়ে।
এর জন্য বললাম যে যেহেতু আপুর একটু মনে রেখেছে এটা ক্যান্সার, এর জন্য এই উত্তরটা সঠিক নিয়েছি। থ্যাংক ইউ। আর আমি এটা বলতে যাচ্ছি যে ডায়াবেটিস কিন্তু ভালো হয়ে যায় না। হ্যাঁ, অন্য অন্য অসুখ হলে আমরা একটা ওষুধ খেলে এটা থেকে ভালো হয়ে যায়, জ্বর হলো, কাশি হলো, কিন্তু ডায়াবেটিস একবার হয়ে গেলে এটা সারা জীবন থাকে। তাই আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যে ডায়াবেটিসের নিয়মগুলি পালন করে চলা, তাহলে দীর্ঘদিন ভালো থাকা যাবে এবং কোনো কমপ্লিকেশন ছাড়াই জীবনটা অনেক সুন্দরভাবে সে জীবন যাপন করতে পারবে এবং ভালো থাকতে পারবে। ধন্যবাদ। চমৎকার। অডিয়েন্স, এখন আমরা চলে যাব ব্রেকে, ফিরছি কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবে না, চলছে গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। ওয়েলকাম ব্যাক টু গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। আমি বাবরি ইসলাম তুলি তোমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিলাম, আরো কিছুটা সময় থাকবো এবং চমৎকার কিছু বিষয় আড্ডা দিব আমাদের যে দুইজন সুন্দরী কন্টেন্ট ক্রিয়েটর বসে আছেন আমাদের স্টুডিওতে তাদের সাথে। আমাদের সাথে আছেন রিয়া আপু, আমাদের সাথে আছেন নিতু আপু। নিতু আপু, আপনার কাছে আমার এবারের প্রশ্ন, এই যে এত বেশি পেজ তৈরি হয়ে গেছে, কারণ যে কেউ পেজ তৈরি করতে পারে, এটার উপর কোনো ট্যাক্স দিতে হয় না, কোনো ভ্যাট দিতে হয় না, তো এত যে পেজ, এর মধ্য থেকে কাকে ফলো করতে হবে কাকে করব না, এটা বুঝবো কিভাবে? আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই পুরা প্ল্যাটফর্মের জন্য এইটা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ধরেন এখন যদি আপনি ফেসবুকে কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটর বা আমার মতন ধরেন ছোট কন্টেন্ট ক্রিয়েটরই বলি, আপনি যদি আমাদের কমেন্ট বক্সটা দেখেন, খালি দেখবেন কি লেখা, ফলো দিলে ফলো পাবেন, আমার পেজটা ঘুরে আসেন, আমার পরিবারটা দেখে আসেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। আমি আপনার পেজে যে কি দেখবো, আপনার পেজে আমি একটা পেজে যাচ্ছি, ওইখানটাতে অদ্ভুত অদ্ভুত ভিডিও, তার বাচ্চা খেলছে সেটার ভিডিও, কিছুক্ষণ পর সে রান্নাঘরে রান্না করছে সেটার ভিডিও, কোনো পেজের কোনো সিকোয়েন্স নাই। একটা কথা জানতে হবে, ফেসবুক প্ল্যাটফর্মটা এমন, এখানটাতে খিচুড়ি চলে না। একদম সোজা কথায় যদি সোজা বাংলায় বলি, খিচুড়ি চলে না। আপনি যে বললেন না যে আপনি এত তাড়াতাড়ি কিভাবে আসছেন, আপনি আমার যত দূর স্ক্রল করবেন আপনি দেখবেন যে আমি একই রকম ফানি ভিডিও, আমি কিন্তু কোনো লাইফস্টাইল নিয়ে কোনো কিছু বলছি না, কোনো ড্রেস আপ নিয়ে বলছি না, এটা আমার পেজ প্রোফাইল না। তো এই জন্য সবাই মনে করছে কি যে পেজ খুললেই টাকা, পেজ খুললেই আমি ডলারে ইনকাম করা শুরু করে দিব, আমাকে ফেসবুক মনিটাইজেশন দিয়ে দিবে, আমি ডলারে ইনকাম করা শুরু করব। বিষয়টা কিন্তু আসলে তা না। ফেসবুকের পেজ খোলা হচ্ছে, এটা ফেসবুকের একটা প্রোফাইল হচ্ছে, পেজ হচ্ছে, কিন্তু এইখান থেকে ইনকাম করা এরকম সহজ না। প্রপার কিছু গাইডলাইন্স আছে, সেগুলো ফলো করতে হবে, তারপর ওটা কাজ হবে। এই জিনিসটা মানুষ বুঝছে না, খুলে ফেলছে পেজ। দেখা গেলো একটা ভিডিও কোনো কারণে ভাইরাল হয়ে গেছে, মনে করছে আমি তো হলাম, কিন্তু আসলে তারপরে কিন্তু আর তাকে খুঁজে পাবেন না আপনি। তার মানে কন্টিনিউয়াসলি আসলে কাজ করতে হবে পেজে, এবং আপনি যে বেসিকটা আপনার রয়েছে, যে বিষয়গুলো নিয়ে আপনি কন্টেন্ট বানাচ্ছেন, ওগুলো নিয়ে আপনাকে সব সময় কাজ করতে হবে। চমৎকার। আমি একটু রিয়া আপুর কাছে জানতে চাই, আপু, আমাদের দেশে এবং আমাদের সমাজে এখন নারীদের সাথে যে আচরণ করা হচ্ছে এবং যা হচ্ছে আশেপাশে, এই বিষয়গুলোতে আমার মনে হয় এবং আমাদের অডিয়েন্সদের মনে হয় যে আরো বেশি সচেতনতা তৈরি করা উচিত আমাদের পুরো সমাজের মানুষদের মধ্যে। তো এই সচেতনতা তৈরি করতে কন্টেন্ট ক্রিয়েটরদের ভূমিকা কি হতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। বর্তমানের সময়ের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি মনে করি। তো আমাদের এখন বাইরে দেখা যায় মেয়েদের কিন্তু অনেক সমস্যা ফেস করতে হচ্ছে, বাইরে চলাটাই হচ্ছে অনেক টাফ হয়ে গিয়েছে, যেই কারণে দেখা গেছে অনেকে জবের দিকেও যাচ্ছে না, কর্পোরেট জব বা যে কোনো জব, বাইরে যাওয়া লাগবে। আমি নিজেই একজন ভুক্তভোগী, আমি যতবারই বাইরে বের হই কিছু না কিছু আমাকে ফেস করতে হয়। তো সেই কারণে হচ্ছে গিয়ে আমি ঘরে বসে টুকটাক ভিডিও তৈরি করি, কারণ বাইরে গেলে যেহেতু অনেক ঝামেলা হয়। তো আমরা আসলে কন্টেন্ট ক্রিয়েটররা যেটা করতে পারি, ঘরে বসে আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু আমরা মেয়েদেরকেই, মানে বাংলাদেশে আমার মনে হয় মেয়েদের পেজই বেশি, মেয়ে কন্টেন্ট ক্রিয়েটরই মানে বেশি, অনেকেই আছে, অনেকের বড় সংখ্যা আছে। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, কন্টেন্ট ক্রিয়েশনে আমরা যারা ছোট ছোট কনসেপ্ট তৈরি করি, আমরা এই ধরনের শিক্ষামূলক কিছু কন্টেন্ট তৈরি করতে পারি। সেটা ফানি ওয়েতেও হতে পারে, কিন্তু লাস্টে হচ্ছে শিক্ষামূলক কিছু থাকতে পারে, যেভাবে হচ্ছে মেয়েরা স্বাধীনতাটা আরও পাবে কীভাবে, কিংবা রাস্তাঘাটে কীভাবে চলাচল করতে পারবে, বা নিজেকে কীভাবে সেভ করতে পারবে। আমাদের ছোট ছোট কন্টেন্টে আমরা সেই বিষয়গুলো তুলে ধরতে পারি।
তো আমরা হচ্ছে কি এভাবেই করতে পারি আসলে। নিতপু, আপনার কাছে একটু প্রশ্ন, এই যে রিয়া আপু আমাদেরকে বললেন যে আমরা আসলে যে কোনো কন্টেন্টের লাস্টে একটা মেসেজ দিয়ে দিতে পারি, যেটার মাধ্যমে একটা ম্যাস অডিয়েন্সের কাছে কিন্তু একটা পজিটিভ মেসেজ পৌঁছে যেতে পারে, যার মাধ্যমে একটা সচেতনতা তৈরি হতে পারে। এখন একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন ইনফ্লুয়েন্সার, এই দুজন কি সেম মানুষ? না, এই আপনি আমাদেরকে একটু পার্থক্যটা বলেন। থ্যাংক ইউ সো মাচ আপনার এই প্রশ্নটার জন্য। কারণ অবশ্যই ইনফ্লুয়েন্সার আর কন্টেন্ট ক্রিয়েটর এক জায়গা না। আমি যদি বলি আমি আপনাকে বিনোদন দিচ্ছি, সেটাতে নেগেটিভ ওয়েতেও আমি আপনাকে বিনোদন দিতে পারি, সেটা থেকে পজিটিভিটি বের করে নেওয়া আপনার দায়িত্ব। আমি যখন আপনাকে কোনো পজিটিভ দিচ্ছি, সেটার মধ্যে যদি আমার কোনো ভুল থাকে, আমি কোনো খারাপকেও পজিটিভভাবে প্রকাশ করার চেষ্টা করছি, সেটা বের করার দায়িত্ব আপনার। কারণ আমি কোনো ইনস্টিটিউট, কোনো শিক্ষামূলক প্রতিষ্ঠান আমি এখানে পেজ চালাচ্ছি না, আমি কোনো শিক্ষামূলক পেজ বা প্রোফাইল চালাচ্ছি না। কিন্তু ইনফ্লুয়েন্সার যারা, তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন পথ চলা, বিভিন্ন কথাবার্তা, আমি কিভাবে কি করতে পারি, ওনারা ওভাবেই কাজ করছে। ওনারা বলছে এইটা ওনাদের, আমার কাছে আমার পার্সোনাল ওপিনিয়ন, যেটা আমাদের এন্ড থেকে বেশি, এটা তাদের দায়ভার বেশি। আর আরেকটা যেটা একটু বলে রাখি, আমি কিন্তু আসলে এগুলো ফেস করিনি খুব বেশি। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম, আমি দীর্ঘ টাইম জব করে আসছি, অনেক টাইম পর্যন্ত কাজ করেছি। হ্যাঁ, কিছু অবশ্যই কিছু বাধা ফেস করতে হয়েছে, এটার কোনো দ্বিমত নাই, সব কিছু মিলায়। তবে আমি একটা কথা কি মনে করি জানেন আপু, সেটা হলো পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে। আমি আপনাকে যদি আমাকে পারমিশন দেন, আমি তাহলে এটা না, অবশ্যই, প্লিজ। সেটা হলো আপনাকে আমি বলি, আপনি একটা গ্রামে গেছেন, হ্যাঁ, একটা গ্রামে যে আপনি খুবই ওয়েস্টার্ন একটা ড্রেস পরে ঘুরছেন, আপনার দিকে সবাই তাকায় দেখবে, খুবই স্বাভাবিক। কিন্তু আপনি ওই সেম ড্রেসটাই আপনি যখন আমাদের গুলশান বনানীতে বা এরকম ধানমন্ডি বা আমাদের এইরকম সাইডে যখন আপনি পরে ঘুরবেন, কেউ আপনার দিকে তাকানোর টাইমই নেই, কারণ ওখানে এত এরকম। এই জন্য আমি বলি পরিবেশ পরিস্থিতিটা বুঝতে হবে যে আপনি কোন পরিবেশে আছেন। তাহলে অনেক, একটা কথা কি আমি বলছি যে আমাকে সেফটি দাও, আমাকে সেফটি দাও। কেন আমাকে কেউ সেফটি দিবে? আমাকে বলতে হবে আমার সেফটি আমি নিজে ব্যবস্থা করব। মানে আমার এটা একদম পার্সোনাল ওপিনিয়ন, যে আমার নিজেরটাকে আমার নিজেকে শক্ত করতে হবে, যে আমাকে বুঝতে হবে যে আমি কোথায়, আমার ইনসিকিউরিটি কোথায়। গল্প করতে থাকলে কিন্তু একদমই শেষ হবে না, কিন্তু সময় কিন্তু দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। জীবনের সবচেয়ে মূল্যবান হচ্ছে সময়, আর সেই সময়টাকে যেহেতু ধরে রাখা যায় না, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তবে একটা মজার সেগমেন্ট কিন্তু বাকি আছে, এবং সেই সেগমেন্টটা হচ্ছে ধাঁধার সেগমেন্ট। আমরা রিয়া আপুকে এবং নিতু আপুকে ধাঁধার প্রশ্ন করব। সঠিক উত্তর দিলে ওনারা পাবেন 30 নম্বর করে, এবং যদি ভুল উত্তর দেন তাহলে মাইনাস মার্কিং হবে, 15 নম্বর করে কেটে নেওয়া হবে। আর যদি ওনারা উত্তর না দেন, সেক্ষেত্রে কোনো নম্বর যুক্তও হবে না এবং কাটাও যাবে না। তবে এখন কিন্তু স্কোর কার্ড বলছে নিতু আপু 20 নম্বর পেয়ে এগিয়ে আছেন রিয়াপুর থেকে। রিয়াপু পেয়েছেন 10 নম্বর এবং নিতু আপুর ঝুলিতে আছে 20 নম্বর। দেখি এ পর্যায়ে কে সঠিক উত্তর দিতে পারে এবং কে বেশি নম্বর নিয়ে জয়ী হয় আজকে। নিতু আপু, আপনার জন্য আমাদের প্রথম প্রশ্ন। জোড়ায় জোড়ায় থাকি আমি, তালুর নিচে আমার ঠাঁই, কিছু ধরতে লাগে আমায়, বলো তো দেখি কে সে ভাই? প্রথম পার্টটা আরেকবার একটু। জোড়ায় জোড়ায় থাকি আমি, তালুর নিচে আমার ঠাঁই, কিছু ধরতে লাগে আমায়, বলো তো দেখি কে সে ভাই? হয় হাত মোজা, না হলে নুসনি, ওই যে আমরা হাড়ি পাতিল ধরি না, নুসনি। না, যে কোনো একটা বলতে হবে আমাদেরকে। যে কোনো জিনিস ধরতে, যে কোনো একটা উত্তর। আমি আবারও বলছি আপনার জন্য। জি জি। জোড়ায় জোড়ায় থাকি আমি, তালুর নিচে আমার ঠাঁই, কিছু ধরতে লাগে আমায়, বলো তো দেখি কে সে ভাই? হাত মোজা। হাত মোজা, শিওর? কারণ নুসনি তো অনেক সময় আমরা সিঙ্গেল ইউজ করি, ওটা তো সবসময় জোড়া ইউজ হয় না, কিন্তু হাত মোজাটা তো মোটামুটি অডিয়েন্সের ব্রেনেও কিন্তু অনেক কিছু ঘুরছে নিশ্চয়ই, তাই না? তো এই ধাঁধার সঠিক উত্তর নিতু আপু দিতে পারেননি আনফরচুনেটলি। এই ধাঁধার সঠিক উত্তর, উনি কিন্তু একদম কাছাকাছি গিয়েছিলেন। আমি যদি শম্পা আপু হতাম তাহলে আমি কিন্তু ওনাকে পুরো নম্বর দিয়ে দিতাম। উনি বলেছেন হাত মোজা, বাট এটা সঠিক উত্তর হচ্ছে হাতের আঙুল। আমি কিন্তু শম্পা না, আমি হচ্ছি তুলি, তো আমি কিন্তু ওনাকে নম্বর দিব না, খুব স্ট্রিক্ট, ওকে, স্ট্রিক্ট জাজ। তার মানে হচ্ছে ভুল উত্তর দিয়েছেন আপু, এবং এরই সাথে আপুর 20 নম্বর যে ঝুলিতে ছিল তার থেকে আমরা কেটে নিচ্ছি 15 নম্বর। তার মানে আপু এখন মাত্র 5 নম্বর নিয়ে স্কোর বোর্ডে অবস্থান করছেন। দেখি এবার স্কোর বোর্ডে কে এগিয়ে যায় কিংবা কে পিছিয়ে যায়। রিয়াপুর কাছে তো 15 নম্বরও নাই যে আমরা কেটে নিব, তারপরও দেখি যে উনি আসলে সঠিক উত্তর দিতে পারেন কিনা। রিয়াপুর জন্য এবারে ধাঁধার প্রশ্ন।
হাজার বিষয় তুলে ধরি একই জায়গায় বাস, আমার ছবি দেখলে পরে সবাই হয় যে খুশি, কে আমি? হাজার বিষয় তুলে ধরি একই জায়গায় বসি, আমার ছবি দেখলে পরে সবাই হয় যে খুশি, কে আমি? আরো একবার বলবো আমি ধাঁধাটা আপনার জন্য, প্রশ্নটা। হাজার বিষয় তুলে ধরি একই জায়গায় বসি, আমার ছবি দেখলে পরে সবাই হয় যে খুশি, কে আমি? আমার ছবি দেখলে পরে হ্যাঁ, রিয়াপু কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, এখন ওনার মাথায় কতটুকু উপস্থিত আচ্ছা। বুদ্ধি কাজ করছে এটা অনেক আমরা দেখতে কিছুই চাই। আসছে, কিন্তু কোনো কিছু নিয়ে হচ্ছে আমি কনফার্ম না। ওকে, আবারও কনফিউজ হয়ে যাচ্ছে। রিয়াপু হ্যাঁ, আমাদেরকে যে কোনো একটা এবং উত্তর দেন, আমরা একটা নিয়েই খুশি একটা থাকতে উত্তর চাই। দিলে হচ্ছে কি সেটা নেগেটিভ হতেও পারে, নেগেটিভ। তো মানে রিস্ক নিতে চাচ্ছেন না আপনি? 100% কনফার্ম হলে হয়তো বা ওটা বলতে পারতাম। আচ্ছা, তার মানে আপনি উত্তর দিতে চাচ্ছেন না, নাকি উত্তর একটা দিবেন আমাদেরকে? না, আমি উত্তর দিতে চাচ্ছি। উত্তর দিতে চাচ্ছেন না। তার মানে দেখেন, উনি কিন্তু খুব স্মার্ট প্লে করলেন এই জায়গায়, কারণ উনি জানেন যে উনি খুব কনফিউজড একজন মানুষ, এবং উনি সঠিক উত্তরটা না জানার ফলে কিন্তু উনি রিস্কও নিলেন না, ভুল উত্তরও দিলেন না। কারণ ওনার থেকে আসলে আমরা উত্তরটা যেহেতু উনি দেন নাই, তাহলে কিন্তু আমরা এখানে ওনার কাছ থেকে মাইনাস মার্কিংও করতে পারবো না। রিয়াপু যেহেতু কনফিউজ, আমরা কিন্তু নিতু আপুকে এই প্রশ্নটা করতে পারি। নিতু আপু, আপনি কি উত্তর দিতে চান? সিচুয়েশনে অ্যাডভান্টেজ নিতে চান? প্রশ্নটা আরেকবার একটু করবেন। হাজার বিষয় তুলে ধরি একই জায়গায় বসি, আমার ছবি দেখলে পরে সবাই হয় যে খুশি, কে আমি? অডিয়েন্স দেখো কি কঠিন একটা প্রশ্ন করলাম, যে অনেক ব্রেনের উপর চাপ পড়তেছে, যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা প্রতিদিনই কন্টেন্ট বানাচ্ছেন, কিন্তু আমাদের ধাঁধার প্রশ্নের উত্তর দিতে কিন্তু। আপু প্লিজ আরেকবার, লাস্টবার। হাজার বিষয় তুলে ধরি একই জায়গায় বসি, আমার ছবি দেখলে পরে সবাই হয় যে খুশি, কে আমি? টাকা। আচ্ছা, যাক, ওনাদেরকে আর কষ্ট না দেই, ওনাদের ব্রেনের ওপর আর চাপ প্রয়োগ না করি আমরা। আমি এটার উত্তর দিয়ে দিচ্ছি। অডিয়েন্স, নিতু আপু এবং রিয়া আপু, এই ধাঁধার সঠিক উত্তর ছিল টিভি। আমি বলতে চাইছি সিনেমা হল। ওকে, সিনেমা হলে, যে এখন আসলে ওনার ব্রেন থেকে আস্তে আস্তে বের করছে না, উনি কিন্তু রিস্ক নিলেন না। এনিওয়ে অডিয়েন্স, তোমরা এখন যারা পর্দার ওপারে আমাদেরকে দেখছো, খুব মজা পেলাম আমি আজকে ওনাদের সাথে কুইজ এবং ধাঁধার সেগমেন্ট গুলো খেলে। এখন আমরা দেখতে পাচ্ছি স্কোর কার্ড বলছে নিতু আপু 5 নম্বর নিয়ে এবং রিয়া আপু আছেন 10 নম্বর নিয়ে এগিয়ে। তার মানে আজকের গার্লস পাওয়ারের এপিসোডের উইনার ইজ রিয়া। থ্যাংক ইউ সো মাচ আপু, চমৎকার খেলেছেন আপনারা দুইজন। এবং এরই সাথে সাথে কিন্তু আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, একেবারেই শেষ। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, যেহেতু আমি নিতু আপুর কাছে ফার্স্ট একটু যেতে চাই। আপু, অনেক ধন্যবাদ আমাদেরকে আপনি সময় দিয়েছেন। আমাদের অডিয়েন্সদের জন্য যদি আপনি কিছু বলেন। অসংখ্য ধন্যবাদ আপু, আপনার সাথে আলাপ গল্প করে কখন যে এতক্ষণ টাইম চলে গেল বুঝতে পারলাম না, অনেক ভালো লেগেছে। অডিয়েন্সদের জন্য যদি কিছু বলতে চাই, আমি অনেক ক্ষুদ্র মানুষ, কিন্তু বলবো কি, পজিটিভিটিটা ছড়ান, পজিটিভ ওয়েতে সবকিছু দেখেন, দেখবেন দুনিয়াটা অনেক সুন্দর। বলেছিলাম কিন্তু অডিয়েন্স, তোমাদের জন্য রয়েছে কিন্তু একটা গিফট হ্যাম্পার জেতার সুযোগ, আর তোমাদের জন্য কুইজের প্রশ্ন দিয়ে দিব। এবং গত সপ্তাহে আমাদের সাথে কুইজের খেলে যে বিজয়ী হয়েছেন তিনি হলেন অনেক অভিনন্দন আপনাকে। আপনার ঠিকানায় পৌঁছে যাবে পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে চমৎকার গিফট হ্যাম্পার। ইয়েস, এবারে কিন্তু আমরা পুরস্কার হাতে তুলে দিব আমাদের নিতু আপু এবং রিয়াপুর হাতে। তবে নিতু আপু যেহেতু আজকে 5 নম্বর পেয়ে বিজিত অবস্থানে আছে, ওনাকে আগে হচ্ছে ওনার পুরস্কারটা দিয়ে দিই। নিতু আপু, আপনার জন্য পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে চমৎকার একটা পুরস্কার। থ্যাংক ইউ। আমি আশা করি যে আপনার এটা ভালো লাগবে। না, এটা আমার দরকার ছিল, এটা দরকার ছিল। চমৎকার। এবারে আমাদের আজকের পর্বের জয়ী রিয়া আপুর কাছে তুলে দিচ্ছি পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে চমৎকার একটা গিফট। এবং আমি আশা করি রিয়া আপুরও এটা ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ আপু, খুবই উপকারী জিনিস। আর অডিয়েন্স যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলে আজকের পর্বে, তোমাদের জন্য এই সপ্তাহের কুইজের প্রশ্ন। সন্ধ্যা হলে আসি আমি, আকাশ জুড়ে মেলা বসাই, নামটি আমার ছোট হলেও ঝিকি মিকি দারুণ সাজাই, কি আমি?
গার্লস পাওয়ার পেজে, এবং সেখানে যে কুইজের প্রশ্নের পোস্ট দেয়া থাকবে সেটা নিচে কমেন্টে উত্তর জানাও, খেলো, এবং সেখানে লটারির মধ্য থেকে যে উইনার হবে তার কাছে পৌঁছে যাবে পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে চমৎকার গিফট হ্যাম্পার। এবারে আমরা চলে যাব আমাদের নিতপ এবং রিয়াপুর কাছে। খুব অল্প সময়ের মধ্যে তাদের কাছ থেকে আরো কিছু জেনে আজকের মতো বিদায় হবে। নিতপ, আপনি যদি আমাদের অডিয়েন্সের জন্য কিছু বলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আপনি আমাদেরকে এত সুন্দর করে আপনার সাথে টাইমটা কাটলো, খুবই ভালো টাইম কেটেছে। আর অডিয়েন্সদের জন্য যদি বলতে চাই, আমি আসলে খুবই ক্ষুদ্র মানুষ, কিন্তু তারপরে যেটা বলতে চাই যে সব কিছুতে একটু পজিটিভিটিটা দেখেন, পজিটিভ ওয়েতে চলার চেষ্টা করেন, দেখবেন দুনিয়াটা অনেক সুন্দর। এবার রিয়াপুর কাছে জানতে চাই, আপু নতুন যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছে বা এই ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছে তাদের জন্য যদি আপনি কিছু বলেন। আচ্ছা, যারা নতুন আসছে এবং আজ ভাবছে আমরা নিজেরা কিছু একটা করব, যদি আপনার ভেতরে কোনো প্রতিভা থেকে থাকে ওইটা অবশ্যই প্রকাশিত করতে হবে, এবং প্রকাশ করার একটা প্রধান ওয়ে বর্তমান যুগে হচ্ছে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো। আপনারা গুটিয়ে রাখবেন না নিজেকে, নিজেকে প্রকাশ করার চেষ্টা করুন, বিনোদন দেওয়ার চেষ্টা করুন, বা এক একজনের হচ্ছে প্রতিভাটা এক এক রকম থাকে, যে রকমই আছে যেভাবে আছে অবসর সময়ে বসে না থেকে নিজেকেও ভালো রাখুন, আর হচ্ছে নিজের প্রতিভাটাও বিকাশ করুন, নিজের একটা জায়গা তৈরি করে নিন। আসলে প্রত্যেকটা সিচুয়েশন সময়কে কাজে লাগানো খুবই প্রয়োজন। এবং চ্যানেলসকে ধন্যবাদ, অডিয়েন্সদের ধন্যবাদ, আপু আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালো লেগেছে। এবং যতটুকু সময় আপনারা আছেন ততটুকু সময় হাসার চেষ্টা করবেন, একটাই কথা, এবং পজিটিভিটি তো ছড়াবেনই, বাট মন খারাপ করে থাকা যাবে না, হাসতে হবে। আপনার যে কোনো সিচুয়েশন, অনেক কিছু নিয়ে টেনশন করবেন না। হয়তো বা সবার জীবনে অনেক ঝামেলা থাকে, আমার জীবনেও অনেক উত্থান পতন আছে, কিন্তু আমি নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করি। মানসিক হেলথটা, সুস্থতা অনেক প্রয়োজন। তো সবাই হাসি খুশি থাকবেন, যে জায়গাটায় গেলে আপনার মন খারাপ হয়ে যায় সেই জায়গাটা অ্যাভয়েড করবেন, নিজেকে সবসময় হাসি খুশি রাখতে হবে। চমৎকার। অডিয়েন্স, এরই সাথে শেষ হয়ে গেল আজকে গার্লস পাওয়ার। আমি বাবরি ইসলাম তুলি তোমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিলাম, এবং পুরো পর্বের যে তিনজন চমৎকার গেস্ট আছে তাদের সাথে কথা বলে আমার একটা কথাই এখন মনে হচ্ছে, জীবন, দেশ, সমাজ প্রত্যেক জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন অনেক বেশি নেতিবাচকতা। তবে এই নেতিবাচকতাকে আমরা শুধুমাত্র মোকাবেলা করতে পারবো যদি আমরা অনেক বেশি পজিটিভ মাইন্ডেড হই। এরই সাথে সাথে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও চ্যানেল এসে গার্লস পাওয়ারের অন্য কোনো এপিসোডে। গার্লস পাওয়ার পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।